সকাল থেকে সকলের নজর ছিল বাজেটের দিকে। কেন্দ্রীয় বাজেট কোন দিকে যাবে, কাদের পক্ষে থাকবে এই বাজেট, তা নিয়েই কিন্তু আজকে প্রত্যেকের নজর ছিল। প্রত্যেকে তাকিয়েছিলেন বাজেটের আগাগোড়া সমস্ত কিছুর দিকে। বাজেটের দিকে যেমন নজর থাকে মধ্যবিত্তদের, বাজেটের দিকে যেমন নজর থাকে উচ্চবিত্তদের, ঠিক একইভাবে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদেরকেও নজর দিতে হয় এই বাজেটের উপর। বাজেট একাধিক বিষয়কে গুরুত্বকে মাথায় রেখে বাজেট করা হয়, সেটা রাজ্যের বাজেট হোক, সেটা কেন্দ্রের বাজেট। আজ কেন্দ্রের মোদী সরকারের দ্বিতীয় টার্মের মোদী সরকারের এটা শেষ বাজেট। আর কিছুদিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে মোদী সরকারের এই বাজেট পেশ করা হয়েছে। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি আজকে বাজেট পেশ করেছেন 2024-25 অর্থবর্ষের বাজেট। যেহেতু এটা পূর্ণ বাজেট নয়, তাই অন্তর্বর্তীকালীন বাজেট এটা, তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়নি। একাধিক বিষয়কে তারপরেও মাথায় রাখা হয়েছে। পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে জুলাই মাসে এবং আজকে ভাষণের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশা ব্যক্ত করেছেন যে জুলাই মাসে মোদী সরকারই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, অর্থাৎ বিজেপি সরকারই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। খুবই ইতিবাচক এবং খুবই আত্মবিশ্বাসের সঙ্গে তিনি কিন্তু আজকে কথাটা বললেন। কি কি বিষয় মাথায় রাখা হয়েছে? মধ্যবিত্তদের আশাভঙ্গ হলেও অপরিবর্তিত রয়েছে আয়কর কাঠামো। রীতি মেনে সিদ্ধান্ত দাবি অর্থমন্ত্রীর, তবে কিছু কিছু ছাড় এবছর মার্চ পর্যন্ত ছিল, তার সময়সীমা বাড়িয়ে 31 মার্চ 2025 পর্যন্ত করা হয়েছে। জিএসটি থেকে আয় বেড়েছে রাজ্যগুলোর। আপনারা প্রত্যেকেই জানেন ভারতবর্ষের যে রাজ্যগুলোর কাঠামো রয়েছে সেখানে রাজ্যগুলোর কিন্তু আয় বা রাজ্যগুলোর যে আয়ের যে উৎস সেটা কিন্তু করের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ জিএসটি আইটির উপর নির্ভর করতে হয়। সুতরাং জিএসটি থেকে রাজ্যগুলোর অনেকটাই আয় বেড়েছে, এমনটাই দাবি করেছেন নির্মলা সীতারামন। 2024-2025 অর্থবর্ষে কর বাবদ সরকারের আয় হবে, কেন্দ্রীয় সরকারের আয় হবে 30.80 লক্ষ কোটি টাকা। খরচ হয়েছে 47.66 লক্ষ কোটি টাকা। ফলে রাজস্ব ঘাটতি হতে পারে জিডিপির 5.1%। আয়কর জমা বেড়েছে 2.4 গুণ, অর্থাৎ আয়কর জমা করার পরিমাণ বেড়েছে 2.4 গুণ, প্রায় আড়াই গুণের মতো কিন্তু বেড়ে গেছে। বিপুল জনমত নিয়ে আবারও দেশে ক্ষমতায় ফিরবে মোদী সরকার, এমনটাই আজকে কিন্তু বাজেটের ভাষণে আশা ব্যক্ত করেছেন নির্মলা সীতারামন এবং তিনি বলেছেন জুলাইয়ে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে তা মোদী সরকারই পেশ করবে। করদাতাদের পরিষেবা সহজ করতে ডিসপিউটেড ট্যাক্স বা ট্যাক্স বিবাদের ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2010 সাল পর্যন্ত যাদের এই ডিসপিউটেড ট্যাক্সের সমস্যা রয়েছে তাদের 25,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। 2010-11 অর্থবর্ষ থেকে 2014-15 অর্থবর্ষ পর্যন্ত ট্যাক্স বিবাদ থাকলে সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে, যা 1 কোটি করদাতাকে উপকৃত করবে। তাছাড়া লাক্ষাদ্বীপ নিয়ে আপনারা জানেন একাধিক জল্পনা হয়েছিল। লাক্ষাদ্বীপ নিয়ে গোটা দেশ জুড়ে একটা উন্মাদনা দেখা গিয়েছিল। আজকের এই বাজেটে নির্মলা সীতারামন কিন্তু এই লাক্ষাদ্বীপের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন লাক্ষাদ্বীপের পর্যটনে জোর দেওয়া হবে এই বাজেটে। পাশাপাশি দেশ জুড়ে আধ্যাত্মিক পর্যটন কিভাবে গড়ে তোলা যায় তার দিকেও নজর দেওয়া হবে। 3টি বিশেষ রেল করিডোর তৈরির প্রস্তাব এই বাজেটে দেওয়া হয়েছে। 83 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে দেশে, মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে, এর ফলে 1 কোটি মহিলা স্বনির্ভর হয়েছেন। তাছাড়া তিনি বলেছেন পরিকাঠামো ও মূলধনী খাতে 1 লাফে অনেকটা খরচ বাড়িয়েছে কেন্দ্র। জিডিপির 3% প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে নতুন প্রকল্প শুরু করবে কেন্দ্র, এমনটাও জানিয়েছেন। ভোজ্য তেলের দাম কমাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। আত্মনির্ভরতার জন্য সর্ষে, সূর্যমুখী বীজ থেকে অতিরিক্ত তেল পেতে উচ্চমানের বীজ রোপণ করবে দেশ। মধ্যবিত্তদের জন্য আবারও প্রধানমন্ত্রী আবাস যোজনার
কথা ঘোষণা করা হয়েছে আগামী 5 বছরে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, আগামী 5 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 2 কোটি বাড়ি কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হবে। আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু আজকে দেশের অর্থমন্ত্রী জানিয়েছেন। এবার কেন্দ্রের যে আয়ুষ্মান প্রকল্প রয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্প, তার অন্তর্গত আনা হবে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এই যে প্রকল্প রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প, তার আওতায় কিন্তু নিয়ে আসা হবে। 7 লক্ষ টাকা অবধি আয়ে কোনো ধরনের আয়কর থাকবে না। বছরে যারা 7 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন তাদের কোনো আয়কর দিতে হবে না জানানো হয়েছে। রিটেল বিজনেস 2 কোটি থেকে বেড়ে 3 কোটি করা হয়েছে, বেড়ে দাঁড়িয়েছে 3 কোটি 2 কোটি থেকে। বিকশিত ভারতের জন্য 75,000 কোটি টাকার ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে, 50 বছরের সুদ মুক্ত থাকবে। এবারের বাজেট পেশের শুরুতেই আমরা শুনেছি আজকে কিন্তু নির্মলা সীতারামন রাম মন্দিরের যে উল্লেখ তিনি করেছেন, রাম মন্দিরের বিষয়েও তিনি কিন্তু বলেছেন, তিনি জানিয়েছেন যে রাম মন্দির উদ্বোধনের পরই নয়া প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেখানে সৌরশক্তির সুবিধা 1 কোটি বাড়িতে থাকবে, বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর ব্যবস্থা করবে কেন্দ্র। 1 কোটি পরিবারকে 300 ইউনিট বিনামূল্যে প্রতি মাসে বিদ্যুৎ পাবেন তারা। 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে 1 কোটি পরিবার। এর ফলে প্রতি পরিবারগুলোর যে 15,000 থেকে 18,000 টাকা পর্যন্ত তারা বাঁচাতে পারবেন মাসে। যুদ্ধ বিশ্বায়নের সংজ্ঞা বদলে দিয়েছেন জানিয়েছেন। তাছাড়া কোভিড পরবর্তী বিশ্বে নতুন সমীকরণ তৈরি হয়েছে, ধাক্কা খেয়েছে পণ্য পরিবহন ব্যবস্থা বা সাপ্লাই চেইন। এত বাধা সত্ত্বেও ভারত এগিয়ে গেছে। আজকে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গলায় সুর শোনা গেছে। সমস্যা সমাধানে বিশ্বকে পথ দেখিয়েছে ভারত। G20 সম্মেলনে পৌরোহিত্য করেছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারতের মধ্যে অর্থনৈতিক করিডোর তৈরি হচ্ছে, তা উন্নত ভারতের ছবি ফুটিয়ে তুলে দাবি করেছেন অর্থমন্ত্রী। দেশ জুড়ে এক দেশ এক কর ব্যবস্থা লাগু করা গিয়েছে। জিএসটি কার্যকর করার ফলে বেড়েছে আয়, এমনটাই কিন্তু অর্থমন্ত্রী দাবি করেছেন। বাজেট ভাষণে নির্মলার মুখে খুদে দাবাড়ু প্রজ্ঞানন্দের নামও আজকে কিন্তু শোনা গেছে বাজেট যখন তিনি পেশ করছেন। ক্রীড়া জগতের সাফল্য গাঁথা উঠে এলো তার বক্তব্যে। সেই বক্তব্যে 2047-এর মধ্যে উন্নত দেশ হবে ভারত, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বলেও কিন্তু তিনি দাবি করেছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে গুরুত্ব পাবেন মহিলা, যুবক, কৃষক এবং গরিবরাও, অর্থাৎ দারিদ্র্য সীমার নিচেও যারা বসবাস করেন তারাও কিন্তু এই বাজেট থেকে গুরুত্ব পাবেন, এমনটাই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। এবারের কেন্দ্রীয় সরকারের যে বাজেট আজকে লোকসভায় সংসদে পেশ করা হয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা শ্রেণীর লোক এই যে বাজেট তার থেকে কিন্তু তারা সুবিধে পাবে। প্রধানমন্ত্রী জনধন যোজনার অন্তর্গত কয়েক লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে, এমনটাও তিনি জানিয়েছেন। এবং আজকের এই বাজেট পেশকে কিন্তু কেন্দ্র করে কিন্তু এক প্রকার সরকার পক্ষ অনেকটাই উজ্জীবিত। সরকার কিন্তু এই বাজেটকে একেবারে খুব, যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, এই বাজেটের দিকে কিন্তু প্রত্যেকের নজর ছিল যে কোন কোন বিষয়গুলোকে সরকার মাথায় রেখে এই বাজেট পেশ করেন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী কোন কোন বিষয়গুলোর উপর নিজের নজর দেন, কোন কোন বিষয়গুলোকে নজরে রেখে এই বাজেট তৈরি করেন। সেটার জন্য কিন্তু এক প্রকার বলা যেতে পারে তিনি কিন্তু নজর দিয়েছেন, যেহেতু সামনেই নির্বাচনকে সামনে রেখে কোন কোন বিষয়গুলোকে তিনি সামনে রাখতে পারেন তাও কিন্তু আজকে দেখা হয়েছে। এবং মূল যে জায়গাটা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, এই বাজেট নিঃসন্দেহে একেবারে অন্তর্বর্তীকালীন বাজেট হলেও পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মোদী সরকারই, এমনটাই কিন্তু আশা ব্যক্ত করেছেন আজকে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি বলেছেন উনি আজকের এই বাজেটে, কোন কোন বিষয়গুলোকে উল্লেখিত করেছেন, ছোট্ট করে আপনাদেরকে একবার শোনাবো। As for tax proposals, in keeping with the convention, I do not propose to make any changes relating to taxation and propose to retain the same tax rates for direct and indirect taxes, including import duties. However, certain tax benefits to startups and investments made by sovereign wealth or pension funds, as also tax exemption on certain income of some IFSC units, are expiring on 31/3/2024.
To provide continuity in taxation, I propose to extend the date to 31/3/2025. Moreover, in line with our government's vision to improve ease of living and ease of doing business, I wish to make an announcement to improve taxpayers' services. There are a large number of petty, non-verified, non-reconciled or disputed direct tax demands, many of them dating as far back as 1962, which continue to remain on the books, causing anxiety to honest taxpayers and hindering refunds of subsequent years. Honorable Speaker, sir, I propose to withdraw such outstanding direct tax demands up to 25,000 rupees pertaining to the period up to financial year 2009-10 and up to 10,000 rupees for financial years 2010-11 to 2000 to benefit about 1 crore taxpayers. 1 crore taxpayers would benefit out of this. Tax proposals. As for tax proposals, in keeping with the convention, I do not propose to make any changes relating to taxation and propose to retain the same tax rates for direct and indirect taxes, including import duties. However, certain tax benefits